সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি মোহাম্মদ আব্দুল মালিক, সিনিয়র শিক্ষক, সরকারি খাদ্যগড়ি স্কুল অ্যান্ড কলেজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। আজকে আমাদের বিষয় হলো নবম এবং দশম শ্রেণীর কৃষি শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণের দ্বিতীয় অধ্যায় পর্ব 2। যেহেতু পূর্বে আমরা অন্য পর্বগুলো এই উপকরণের অন্য জিনিসগুলো শেষ করছি, আজকে আমাদের আসবে গৃহপালিত পাখির আবাসন, গৃহপালিত পাখির খাদ্য এবং গবাদি পশুর খাদ্য। এই তিনটে জিনিস থেকে আমরা যে জিনিসগুলো জানবো সেই জিনিসগুলো হলো গৃহপালিত পাখির আবাসন স্বরূপ, কীভাবে আমরা তার আবাসনটা তৈরি করব এবং আবাসন তৈরির ধাপগুলো বর্ণনা করতে পারব, এবং যে আবাসন তৈরি করার জন্য যে ধাপগুলো প্রয়োজন আছে সেগুলো আমরা বইতে দেখে নিব। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোন জিনিসগুলো এখান থেকে শিখতে পারবো। গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো, কারণ প্রতিটা জীব তার যদি বেঁচে থাকার অধিকার সে সংরক্ষণ করতে চায়, তখন সে তার যে বিভিন্ন আক্রমণ থেকে সে রক্ষা পাওয়ার জন্য সে কী করতেছে, তার আবাসন নিশ্চিত করার জন্য চেষ্টা করে। তারপরে গৃহপালিত পাখির খাদ্য আবাসন তৈরি করলে তো হবে না, আমাকে আবার করতে হবে খাদ্য তৈরি, এবং কোন খাদ্যগুলো খাওয়ালে সাধারণত সে পরিপুষ্ট হবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তারপর গবাদি পশুর খাদ্য তৈরির পদ্ধতি, কোন ভাবে আমরা খাদ্য তৈরি করতে পারবো। তোমরা হয়তো সচরাচর দেখে থাকো যে সাধারণত আমরা বর্ষাকাল ব্যতীত অন্যান্য সময়গুলোতে আমরা কী করি, চারণভূমিতে পশু পাখি কী করি, পালন করি, এবং সেখান থেকে আমরা পশু পাখিকে খাদ্য সে নিজেই সংগ্রহ, অর্থাৎ যখন ছেড়ে দেওয়া হয় তখন সে খাদ্যকে পরিপুষ্ট, পরবর্তীতে পানি এবং দানাদার খাদ্যের ব্যবস্থা করে। গবাদি পশুর খাদ্যের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। সব খাদ্যই সাধারণত মানুষকে বা পশু পাখিকে, বিশেষ করে পশু পাখিকে করতে পারে না, বৃদ্ধি করতে পারে না। এই জন্য খাদ্যের যে খাদ্যগুলো খেলে সাধারণত আমাদের পশু পাখিগুলো কী হবে, পরিপুষ্ট হবে এবং মাংস উৎপাদন বৃদ্ধি এবং অন্যান্য উৎপাদনগুলো বৃদ্ধির উপর আমরা কী করব, সচেতন থাকতে পারব। তো আজকে আমাদের এই গৃহপালিত পাখির আবাসনের মধ্যে তোমরা সবাই বইটা খোলো, এবং সেই বইতে প্রথমে দেখতে পাবে এখানে লেখা আছে হাঁস মুরগির আবাসন পরিকল্পিত। সাধারণত 10 থেকে যদি 15টি হাঁস মুরগি হয়, সেখানে দেখা গেছে যে তোমরা প্রত্যন্ত অঞ্চলে গেলে দেখতে পাবা যে সাধারণ কৃষক বা কৃষিনী সে ছোট্ট একটি ঘরের মধ্যে, যাকে আমরা খড় বলি, সেখানে তারা কী করতেছে, হাঁস মুরগি পালন করতেছে, এবং প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন, অর্থাৎ হাঁসের জন্য আলাদা, মুরগির জন্য আলাদা খড় তারা তৈরি করতেছে। কিন্তু আমরা যখন বাণিজ্যিকভাবে চিন্তা করি তখন আর সেদিকে আমরা কী করতে পারবো না, থাকতে পারবো না। কারণ সেখানে যেহেতু আমরা বলছি আত্মকর্মসংস্থান, তাহলে নিজের কর্মসংস্থান তৈরির জন্য সেগুলো আমাদেরকে কী করতে হবে, আরও বৃহৎ আকারে বৃহৎ ব্যবস্থা করতে হবে। সেজন্য নিম্নলিখিত উদ্দেশ্যগুলোকে সামনে রেখে আমরা পশু পাখির বাসস্থান তৈরি করতে পারবো। একটা হলো আরামদায়ক পরিবেশ। প্রতিটি প্রাণী চায় কি, তার আরাম, তাহলে সেই পরিবেশ আমাদেরকে দিতে হবে। নিবিড় যত্ন নেওয়া, তোমরা বইতে অবশ্যই সামনে রাখবে। সঠিকভাবে ব্যবস্থাপনা, এবং সঠিকভাবে কী করতে হবে, ব্যবস্থাপনা করতে হবে। খারাপ আবহাওয়া থেকে রক্ষা এবং সহজে টিকে দেওয়া
বন্য পাখির আক্রমণ থেকে কি করা, রক্ষা করা। খড় যে ধরনের আক্রমণ করতে পারে না, বিভিন্ন ধরনের কি দেওয়া থাকে, সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া থাকে। চোরের হাত থেকে রক্ষা করা এবং সহজে ডিম সংগ্রহ, খাদ্য ও পানি সরবরাহ এবং হাঁস মুরগির রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ, সহজে লিটার পরিষ্কার, অর্থাৎ নিচে যে আবর্জনাগুলো থাকবে সেগুলো কী করতে হবে, পরিষ্কার করতে হবে এবং শ্রমিক কম লাগা ইত্যাদি আমরা ব্যবস্থা করলে কী করতে পারবো, আমরা একটা খামার গড়ে তুলতে পারবো। তো পশু পাখির আবাসন তৈরির জন্য যে ধাপগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো হাঁস মুরগির আবাসনের স্থান নির্বাচন করতে হবে এবং সেখানে সাধারণত পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা থাকতে হবে। এরপরে ঘরের ডিজাইন কোন ধরনের হলে কি উত্তরমুখী হবে না দক্ষিণমুখী হবে সেই ব্যবস্থা আমাদেরকে রাখতে হবে। হাঁস মুরগির পালনের জন্য বিভিন্ন প্রকার ঘর তৈরির পরিকল্পনা এবং হাঁস মুরগির ঘর তৈরি করা, হাঁস মুরগিকে প্রয়োজনীয় জায়গা দেওয়া। এরপর এগুলো আমরা যখন আবাসন তৈরির এই ধাপগুলো মনে রাখবো তাহলে আমরা উৎপাদন ভালো পাবো। এবং হাঁস মুরগির আবাসনের স্থান নির্বাচন করা এবং কোন কোন দিকগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে দিকগুলো আমরা লক্ষ্য রাখতে ফলন ভালো পাবো সেটা হলো উঁচু ও বন্যামুক্ত এলাকা, যেখানে বন্যা আশঙ্কা কম সেই স্থানগুলোতে এবং উঁচু স্থানে আমাদেরকে এর পালনের ব্যবস্থা করতে হবে, আবাসনের ব্যবস্থা করতে হবে। বাজার এবং মহাসড়ক ও বসতি থেকে দূরে থাকতে হবে। তাহলে বসতি যদি হয় তাহলে সেখানে পরিবেশ নষ্ট হবে, ডিম ও মাংস বাজারজাত করার সুবিধা এবং ভালো যাতায়াতের ব্যবস্থা, বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সুবিধা সম্পন্ন স্থান। ভবিষ্যতে খামার যেন বড় করা যায় সেই দিকে আমাদেরকে কী করতে হবে, সজাগ থাকতে হবে। এই উদ্দেশ্যগুলো সামনে রেখে আমাদেরকে কাজ করতে হবে। একটা হলো প্রথমে উঁচু স্থান বর্ণামুক্ত হতে হবে, এরপর দ্বিতীয় হলো যে আমাদের বাজারজাতকরণ এবং মহাসড়কের পাশে হতে হবে এবং সেই স্থানটা হতে হবে সাধারণত আবাসন এবং বাজার থেকে দূরবর্তী স্থানে। ভালো যাতায়াতের ব্যবস্থা করতে হবে, যারা পরিবহন, এরপর আছে বিদ্যুৎ এবং পানি সরবরাহ, সেগুলো করতে হবে। ভবিষ্যতে যারা খামার বড় করা যায় সেই ধরনের স্থান আছে কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বাসস্থান তৈরি করলে হবে না, কিন্তু বাসস্থানের এই জিনিসগুলো যাতায়াত, বিদ্যুৎ, পানির ব্যবস্থা এগুলো এবং যানবাহনের ব্যবস্থা রাখতে হবে ভবিষ্যতে যেন আরও বড় করা যায়। এরপরে ঘরের ডিজাইন, কী ধরনের ঘর, ডেবল টাইপ, আরেকটা হলো শেড টাইপ। তো শেড টাইপ সাধারণত আমরা অনেকটা দোতলা ঘরের মতো দেখে থাকি, আর শেড টাইপ যেখানে সাধারণত দেখা যায় যে একদিক সাধারণত খোলা থাকবে, পরবর্তীতে সেখানে পাখা এবং তাপমাত্রা ওঠানামার সেই ব্যবস্থা অনুযায়ী কী করতে হবে, কাজ করতে হবে। এই জন্য বিভিন্ন ধরনের ঘর, বাচ্চার ঘর বা বুড়ার ঘর, হাঁস মুরগির ঘর বা ঘর, তারপরে ডিম পাড়া মুরগির ঘর, সেখানে কতক্ষণ পর্যন্ত তাপমাত্রা আমাদেরকে দিতে হবে সেই ব্যবস্থা থাকতে হবে। এবং বুড়ারের মধ্যে কত সপ্তাহ পর্যন্ত বাচ্চাকে রাখবো, ফ্যাসারির ঘর, তারপর আছে ব্রয়লার ঘর এবং ঘর তৈরি করা, সেখানে ছাদ বা টিন শেড, মেঝে, দেওয়াল, দরজা, জানালা ইত্যাদির দিকে আমাদেরকে কী করতে হবে, লক্ষ্য রাখতে হবে। হাঁস মুরগির জন্য প্রয়োজনীয় জায়গা, কতটা হাঁস মুরগির জন্য কী পরিমাণ জায়গার প্রয়োজন হবে তোমরা এখান থেকে এই চার্টের মধ্যে পাবে। এরপর গৃহপালিত পাখির খাদ্য, আমরা যে এই পাখিগুলো পালবো তাদের জন্য সেই খাদ্যের ব্যবস্থা, সেই খাদ্যের মধ্যে দেখা যাচ্ছে 70% খাদ্যই আমাদেরকে কী করতে হবে, বাইরে থেকে ক্রয় করতে হয়। তো সেই খাদ্যগুলো হবে দানাদার এবং উপজাত, তাজা ও মানসম্মত খাদ্য। তারপরে খাদ্যে পাখির প্রয়োজনীয়তা, পুষ্টির উপাদান, তার মধ্যে আমরা পুষ্টি সাধারণত আমরা বলছি যে উদ্ভিদ জীবনচক্র সম্পূর্ণ করার জন্য যা কিছু প্রয়োজন তাকে উদ্ভিদের পুষ্টি উপাদান বলা হয়। ঠিক তদ্রূপ প্রাণী তার জীবনচক্র সম্পূর্ণ করার জন্য
যে জিনিসগুলোর প্রয়োজন হয় তাকে আমরা প্রাণীজ পুষ্টি উপাদান বলে থাকি। তাহলে খাদ্যে পাখির প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকতে হবে এবং খাদ্য জীবাণু ও ছত্রাক এবং পরজীবী মুক্ত হতে হবে। খাদ্য প্রয়োজনীয় উপকরণ ব্যবহার করে খাদ্য প্রস্তুত করতে হবে। খাদ্য সহজ পাচ্য হবে, যেন সহজে হজম হয় সেই ধরনের খাদ্য হতে হবে। খুব সুস্বাদু হতে হবে এবং খাদ্যের উপাদান খরচে কম হতে হবে। খাদ্যকে যে কোনো প্রকার দুর্গন্ধ মুক্ত হতে হবে, কারণ দুর্গন্ধ হলে সাধারণ স্বাভাবিক অবস্থায় কোনো পশু পাখি সেই খাদ্য খেতে চাবে না। খাদ্য উপকরণের সহজলভ্য, অর্থাৎ সহজে যেন আমরা কী করতে পারি সেই খাদ্যটা পেতে পারি এবং পশু পাখির সম্মুখে দিতে পারি, সেই ব্যবস্থা থাকতে হবে। তারপর আছে রাসায়নিক ব্যবস্থা। খাদ্য বেঁচে থাকতে সাহায্য করে এবং খাদ্য শরীরে শক্তি যোগায়, অর্থাৎ এই খাদ্যগুলো খেলে কোন জিনিসগুলো আমরা সাধারণত গৃহপালিত পাখি থেকে পাবো। এরপর আছে মুরগির খাদ্য এবং কীভাবে কত সপ্তাহ পর্যন্ত কোন ধরনের খাবার খাওয়া দেবে, পুষ্টি জাতীয় খাদ্য। তারপরে খাদ্য তৈরির নিয়মাবলী, কোন পরিমাণ খাদ্য আমরা কতটুকু দিব, এই চার্ট থেকে আমরা কী করতে পারবো সেটা জানতে পারবো। এরপর মুরগির খাদ্য গ্রহণ, এই চার্ট থেকে আমরা কী করতে পারবো, অর্থাৎ 60 পৃষ্ঠা এবং 61 পৃষ্ঠার এই চার্টগুলো আমরা দেখলে বলতে পারবো এবং কোন পুষ্টি উপাদানগুলোর মধ্যে কোন শর্করা, আমিষ, স্নেহ, খনিজ পদার্থ, ভিটামিন ও পানি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই খাদ্য উপাদানের 6টি উপাদানে এখানে সাধারণত আছে। এই আমাদের মানুষ যে ধরনের খাদ্য 6টি খাদ্য উপাদানের মধ্যে বিদ্যমান থাকতেছে, পশু পাখির বেলাও ঠিক তেমনই অবস্থা। এরপর জীবাণুমুক্ত পানি, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, খনিজ লবণ সমৃদ্ধ খাদ্য। তারপর হাঁসের জন্য খাদ্য এবং তাদের জন্য যে খাদ্যের উপাদানগুলো প্রয়োজন তা তোমরা 65-63 নম্বর পেজে দেখতে পাবে। তারপর সর্বশেষ হলো আমাদের গবাদি পশুর খাদ্য। তো গবাদি পশু সাধারণত যেই পশুগুলো আমরা গৃহে পালন করি সেটাকে আমরা বলছি কি গবাদি পশু। তো সেই গবাদি পশুর খাদ্যের মধ্যে পানি বেঁচে থাকার জন্য তাকে খাদ্য আবশ্যক। তাহলে সেই খাদ্যের মধ্যে 2 ধরনের খাদ্য, একটা হলো আঁশ জাতীয় খাদ্য আর একটা হলো দানাদার জাতীয় খাদ্য। তো আঁশ জাতীয় খাদ্য রাফেজ জাতীয়, যে খাদ্যে প্রচুর পরিমাণে আঁশ থাকে এবং কম পরিমাণ শক্তি পাওয়া যায়, যেমন কোনো খড়, শুকনো খড় এবং যে কোনো খড়, প্রাকৃতিক বা চাষ করা সবুজ ঘাস, সাইলেন্স, রাফেজ জাতীয় ঘাস গবাদি পশুর চারণভূমি থেকে পেয়ে থাকে এবং ঘাস কেটে পশুকে সরবরাহ করা হয় তুলনামূলকভাবে বিচারে লিগিউম জাতীয় ঘাস, যেমন আলফা ও কাউপি, খেসারি, মাসকলাই, ইপিলিপিল। অবশ্যই তোমরা রাস্তার মধ্যে পাশে অনেকগুলো গাছ আছে যে সবুজ জাতীয় ছোট ছোট পাতা, সেগুলো ইপিলিপিল জাতীয় ইত্যাদি। বেশি পরিমাণে প্রোটিন এবং শক্তি ও ভিটামিন থাকে। ভিটামিন, খনিজ পদার্থ সাধারণত ঘাসের চেয়ে বেশি থাকে, এই জন্য এই জাতীয় খাদ্যগুলো আমাদেরকে খাওয়াতে হবে। তারপর দানাদার জাতীয় খাদ্য, যে খাদ্যে কম পরিমাণ আঁশ এবং বেশি পরিমাণ শক্তি পাওয়া যায় তাকে দানাদার জাতীয় খাদ্য বলা হয়। তাহলে দানাদার জাতীয় খাদ্য যে খাদ্যে সাধারণত কম পরিমাণে আঁশ, বেশি পরিমাণে শক্তি, আর যে খাদ্যে বেশি পরিমাণে আঁশ, কম পরিমাণে শক্তি, সেটা হলো রাফেজ জাতীয় খাদ্য। তো আমাদেরও খাদ্যের মধ্যে সাধারণত রাফেজ জাতীয় খাদ্য আমাদের কী করে উপকার করে থাকে। কীভাবে আমরা অনেকে বলি যে গ্যাস্ট্রিক, কিন্তু আসলে এই খাদ্যগুলো, আঁশ জাতীয় খাদ্যগুলো তোমার এখানে যে অ্যাসিডিটি আছে সেটাকে কী করে কমিয়ে আনে। এরপর
তাহলে আঁশ জাতীয় এবং দানাদার জাতীয় খাদ্য দুই ধরনের খাদ্য তোমরা বুঝতে পারছো। একটা হলো আঁশ জাতীয় খাদ্য আর একটা হলো দানাদার জাতীয় খাদ্য। প্রথমটাতে শক্তির পরিমাণ কম, দ্বিতীয়টাতে শক্তির পরিমাণ বেশি। এরপর আছে প্রাণীজ উৎস, ফিশ মিল, ব্লাড মিল এবং ফেদার মিল প্রভৃতি। আর উদ্ভিজ উৎস গম, ভুট্টা, বার্লি, সরগম, ওক, খুদ, খোল, কুড়া, ভুসি ইত্যাদি। এছাড়াও সাধারণত দুই ধরনের খাদ্য গবাদি পশুর জন্য প্রস্তুত করা হয়। একটা হলো সাইলেজ আর একটা হলো হে জাতীয় খাদ্য। তো সাইলেজ জাতীয় খাদ্য রসালো এবং অবস্থায় অর্থাৎ ফুল আসার সময় গাছ সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো টুকরো করে সেগুলো বায়ুরোধী করে এবং পরবর্তীতে খাদ্যের সংরক্ষণ করাকে সাইলেজ বলে। রসালো এবং অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো টুকরো করে এবং বায়ুরোধী অবস্থায় সংরক্ষণ করাকে সাইলেজ বলে। আমি আবারও বলতেছি, দেখো তোমরা, রসালো অবস্থায় ফুল আসার সময় সবুজ ও সতেজ ঘাসকে কেটে টুকরো টুকরো করে বায়ুরোধী অর্থাৎ শুকিয়ে সংরক্ষণ করাকে সাইলেজ বলে। বাণিজ্যিকভাবে সাইলেজ সংরক্ষণ করা হয় ভুট্টা, সরগম, আলফালফা থেকে প্রস্তুতকৃত সাইলেজ বেশি পরিমাণে শক্তি পাওয়া যায়। তারপর আছে সাইলেজের ব্যবহারের সুবিধা। দীর্ঘদিন পুষ্টির মান অক্ষুণ্ণ থাকে এই সাইলেজটা, অর্থাৎ এই জাতীয় ঘাসকে যখন আমরা কাটে কেটে বায়ুরোধী করে রেখে দিব তাহলে দীর্ঘদিন পর্যন্ত আমরা সেটা কী করতে পারবো। যেহেতু পুষ্টির মান অক্ষুণ্ণ থাকে তাহলে আমরা গবাদি পশুকে খাওয়াতে পারবো। সঠিক সময়ে ঘাস কেটে সেগুলো কার্যকরী খাবার হিসেবে গৃহপালিত পাখিকে সরবরাহ করা যায়। এতে এর তুলনায় কম পুষ্টিমান অবস্থায় হয়। সাইলেজ তৈরির ফলে ঘাসের জমির সর্বোচ্চ ব্যবহার করা যায় এবং সাইলেজ ঠান্ডা ও আর্দ্র আবহাওয়ায় তৈরি করা যায়। এরপর আমরা এই সাইলেজটা কীভাবে তৈরি করব, যেহেতু ব্যবহারিক পরীক্ষার মধ্যে আছে সেগুলো আমরা দেখিনি। বিভিন্ন ধরনের ঘাস দিয়ে সাইলেজ তৈরি করা যায়। গম, ভুট্টা গেলেও ভুট্টা, আলফা দিয়ে তৈরি সাইলেজ অত্যন্ত উন্নত মানের। যেমন যে ভুট্টা কী করে উৎপাদনের জন্য যখন কী করা হয়, মাঠে উৎপাদন করা হয়, তখন তার ফুল আসার সময় রসালো অবস্থায় থাকায় অবস্থায় তাদেরকে কেটে বায়ুরোধী করে সংরক্ষণ করা যায়। ভুট্টা সাইলেজ গবাদি পশু বিশেষ করে দুধালো গাভীর জন্য অত্যন্ত উপকারী। ভুট্টার সাইলেজ বেশি পরিমাণে পুষ্টির উপাদান থাকে। ভুট্টার গাছের গোড়ায় কালো দাগ আসার সাথে সাথে সাইলেজ প্রস্তুতের জন্য ভুট্টা কাটার উপযোগী, অর্থাৎ যখন ভুট্টা গাছের মধ্যে কালো দাগ আসবে তখনই সাথে সাথে সেগুলো কাটার উপযোগী হয়। এই সময় ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ হবে 30 থেকে 35%। ভুট্টা গাছগুলোকে ভূমি থেকে 10 থেকে 12 সেন্টিমিটার উঁচুতে কাটা হয়। তারপর এগুলোকে কেটে টুকরা টুকরা করা হয়। টুকরাগুলো ঘাস গর্ভে বায়ুরোধী অবস্থায় রেখে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। অর্থাৎ ঘাস গর্তে, যেখানে ঘাস সাধারণত অশুকনো অবস্থায় রাখা হয়, সেখানে বায়ুরোধী করলে দীর্ঘদিন রাখা যাবে। তবে বর্তমানে গর্তের পরিবর্তে পলিথিন দিয়ে তৈরি বড় আকারের ব্যাগে সংরক্ষণ করা যায়। শুকনা টুকরা করা গাছগুলো ব্যাগের ভিতর ঢুকিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয় যাতে বাতাস চলাচলে করতে না পারে। এইভাবে সংরক্ষণ করলে পুষ্টি উপাদান না হারিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। প্রয়োজন অনুযায়ী যে কোনো সময়ে পশুকে সরবরাহ করা যায়। তাইলে এই ভুট্টা গাছগুলোকে যখন আমরা বায়ুরোধী করে হয় গর্তে অথবা সাধারণত দেখছ যে পলিথিনে করে মুড়িয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। যেমন বলা হয়েছে বন্যার সময় আমরা যেটা নিয়ে খাদ্যকে সংরক্ষণ করি এবং মাটির নিচে কী করি পুঁতে রাখি, বন্যা চলে গেলে আবার সেগুলো ব্যবহার করতে পারি। তাহলে কিসের মধ্যে রাখছি, যে সাধারণত পলিথিনের মধ্যে বা কোনো মোড়কের মধ্যেই যেখানে পানি প্রবেশ করতে না পারে।
এবার সাইলেন্স তৈরির টুকরা করা বায়ুরোধের উদ্দেশ্য গজানো গাজনের জন্য বেশি পরিমাণে গাছের সুগার অবমুক্ত হতে পারে। বায়ুরোধী হলে সুষ্ঠুভাবে গাজন সম্পন্নের জন্য প্রয়োজনীয় ল্যাকটিক অ্যাসিড তৈরি হয় এবং কোনো কোনো খাদ্য উপাদানের অপচয় ব্যতিরেকে ঘাস ক্ষয় সংরক্ষণের জন্য এটি একটা কার্যকর ব্যবস্থা। এরপর আছে এও তৈরি করা যায়। এ সাধারণত অতি পরিচিত এবং গুরুত্বপূর্ণ সংরক্ষিত খাদ্য যা সারা বছর গবাদি পশুকে সরবরাহ করা যায়। তাহলে আমরা প্রথম বলছি সাইলেন্স, এরপর বলতেছি কি সবুজ ঘাসকে শুকিয়ে আর্দ্রতা যদি 20%-এর নিচে নামিয়ে আনা যায় সেটা সেই জাতীয় খাদ্য প্রস্তুতকে আমরা এ জাতীয় প্রস্তুত করব। খেয়ে তৈরির জন্য এক বা একাধিক লিগিউম জাতীয় ঘাস কী করা হয়, জাতীয় ঘাস চাষ করা হয়। লিগিউম ঘাসে সাধারণত ঘাসের তুলনায় বেশি মাত্রায় প্রোটিন থাকে এবং পানিজ ভিটামিন ও খনিজ উপাদান থাকে। লিগিউম গাছের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া বায়ুমণ্ডলে নাইট্রোজেন ধরে রাখে এবং যা প্রোটিন গঠনে কী করে সাহায্য করে ব্যবহার হয়। এই লিগিউম ছাড়াও সাধারণত ঘাস দিয়ে তৈরি করা যায়। গুণগত মানের এর বৈশিষ্ট্য, এর জন্য ঘাস বা পাতা সমৃদ্ধ হতে পারে, পর্যাপ্ত পরিমাণে শুষ্ক হতে হবে, পাতার পরিমাণ এমন হতে হবে যাতে 2/3 পুষ্টি উপাদান পাতার মধ্যে থাকে। এরপর আছে আগাছা মুক্ত হতে হবে, যেখানে আমরা চাষ করব সেটা আগাছা মুক্ত হতে হবে। আর এর সাথে সাধারণত আগাছা থাকতে পারবে না, আগাছা থাকলে তাইলে তার খাদ্যের গুণগত মান কমিয়ে যাবে। মোল্ড বা ধুলা বালিমুক্ত হতে হবে। সাধারণত খাবারের উপযোগী বৈশিষ্ট্য গন্ধ থাকতে হবে। তারপর গাছ কাটার সময় এবং সঠিকভাবে শুকানো, এই কাজগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা কী করতে পারবো, গবাদি পশুর খাদ্য সংরক্ষণ করে, অর্থাৎ আপদ সময় বা বিপদ সময়ের জন্য আমরা কী করতে পারবো, খাদ্য সরবরাহ থেকে মুক্ত থাকতে পারবো এবং দুশ্চিন্তা থেকে যে বন্যার সময় সেই ধরনের আমরা যে এর কথা বললাম, তারপর সাইলেন্স তৈরির কথা বললাম, এই 2 ধরনের খাদ্য আমরা কী করতে পারবো, গবাদি পশুকে খাওয়াতে পারবো এবং বন্যা অবস্থা তাদেরকে কী করতে পারবো, লালন পালন করতে পারবো। তাহলে আমরা এখানে যে গৃহপালিত পাখির আবাসন কীভাবে তৈরি করবো সেই আকারে, আর কীভাবে গোশালা ঘরের মধ্যে আমরা তৈরি করতে ঘর তৈরি করতে পারবো, আবাসন তৈরির ধাপগুলো বর্ণনা করতে পারবো, কোন ধরনের ধাপে আমরা যাবো এবং গৃহপালিত পাখির আবাসন তৈরির প্রয়োজনীয়তা, অর্থাৎ যদি আমরা এই আবাসন সঠিকভাবে তৈরি করতে না পারি তাহলে উঁচু স্থানে এবং সেটা যদি বর্ণামুক্ত অবস্থা না নিতে পারি তাহলে দেখা যাবে যে একদিন সেগুলো কী হয়ে যাবে, আমাদের পুষ্টির যে আমিষ জাতীয় খাদ্য পাওয়ার সেটা তার পরিমাণ কী করবে, অন্যান্য কমে যাবে। গৃহপালিত পাখির খাদ্য এবং খাদ্যের গুরুত্ব, যদি খাদ্য আমরা সঠিকভাবে দানাদার জাতীয় খাদ্য তাদেরকে সংগ্রহ করতে পারি বা শর্করা জাতীয় খাদ্য পুষ্টিমানের জন্য, তাহলে আমরা তার থেকে অধিক পরিমাণে উৎপাদন পাবো। তারপর গবাদি পশুর খাদ্য তৈরি 2টা ধাপ বললাম, একটা হলো সাইলেন্স জাতীয় আর একটা হলো জাতীয়। তো এইখানে একটা জায়গাতে আসছে যে রাফেজ জাতীয় খাদ্য, আরটা আসছে রাফেজ জাতীয় বা বিহীন দানাদার জাতীয় খাদ্য। তো সেখানে খাদ্যের একটা হলো আঁশের পরিমাণ বেশি, শক্তি উৎপাদনের পরিমাণ কম, আরেকটা হলো আঁশের পরিমাণ কম, শক্তি উৎপাদনের বেশি। ঠিক তদ্রূপ এই যে আমরা গবাদি পশুর সেখানে আসলাম, সেই ক্ষেত্রে আমরা একটা আসলাম সাইলেন্স
আর একটা আসলাম এ জাতীয় ঘাস, অর্থাৎ কীভাবে সংরক্ষণ করা যাবে। তবে এছাড়া আমরা আরেকটি শব্দ ব্যবহার করতে পারি এখানে, যে গবাদি পশুর ক্ষেত্রে, দুধালা জাতীয় গরুর ক্ষেত্রে সেখানে বলা আছে যে গাভীর মুখে দিবে কচি ঘাস, দুধ পাবে 12 মাস। এই আশা ব্যক্ত রেখে আমি আজকের মতো এখানেই সমাপ্ত করলাম। খোদা হাফেজ। সুস্থ থাকো, সবল থাকো, এই কামনা নিয়ে এখানে বিদায়।